রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মেরিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরা গুপ্তা হানছে। অন্ধকারকে আশ্রয় করে লুটেরারা বেরিয়েছে, তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময়। এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপরে এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখবে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল। খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবর কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচমনিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধ হয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল। একটু খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটা মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী, নিস্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ে একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিতে দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। সন্দেহে দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবইডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়েব মাঝি। তুমি? নারায়ণগঞ্জে সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনই সন্ত্রস্ত হয়ে
একটু নড়াচড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ, চলো এইখান থেকে উঠা যায়। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে না না, ওঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহ তুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রয়েছ তেমনই থাকো। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যাবো না তো কি, এই আন্দাজা গলির ভেতরে পইরা থাকুন নাকি? লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলব তো ভালো হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকেও দল বল যদি ডাইকা লইয়া হো আমারে মারণের লেখা। এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বুঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলেই গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও, যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মধ্যে। অন্ধকার ঘড়ির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো এলো এই দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্ত পরে মারামারি, কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল। এমনভাবে মানুষ নির্মম হয়ে উঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলল। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ছড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হারাল মেয়াজবাতিও গেছে সে তাইয়া। আরেকটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেহিনী আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা প্রায় সে ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটি কাঠি। সুবহানাল্লাহ! নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁট থেকে পড়ে গেল বিড়িটা। তুমি! একটা হালকা বাতাসে সে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে, উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বলল, হ, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা দুইটা জামা
আর একখানা শাড়ি। কাইল আমাগো ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইছি নাকি? বিশ্বাস না হয় দেখো, পুটিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমিই কও। হে, হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরাণ লইয়া এখন ঘরের পোলা ফিরা যেতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়, আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে, নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝে এমনভাবে কথা বলে যেন সে তার কোন আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারো নি এই মার দৌড় কাটাকুটি কিসের লাগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উচ্চকণ্ঠেই জবাব দিল সে। দোস্ত তো মাগো, ওই লিগওয়ালা লাগোই, তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল। হে, সব আমি বুঝি না। আমি জিগায় মারামারি কইরা ওইব কি? তোমাগো দুর্গা লোক মরব, আমাগো দুর্গা লোক মরব, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমি তো হেই কথাই কই, হইব আর কি হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরম, আর আমাকে পোলা মাইয়া গুলি ভিক্ষা কইরা বেড়াইবা। এই গেল সনের রাইটে আমার ভগ্নিপতরে কাইটটা 4 টুকরা কইরা মারলাম। ফলে বইন হলো বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা এই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হারার মরতে মরলাম আমরাই। মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমন? নিষ্ফল ক্রোধের মাঝি 2 হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ, আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সময় নাওডারে কি আর ফিরা পামু? বাদামতলি ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো, নাইরাশ্বরে কাছারি করত। বাবুর হাত যেন হজরতের হাত। বকশিস দিত 5, নায়েব কেরায়া দিত 5, একুনে 10 টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটিটাকে বগলদবা করে। চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিশামিশি পুলিশের মায়ের খাও না। ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছো। কোন দিকে যাইবা কও? এই দিকে। গলিটা যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াতলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোর ওমর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময়
তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের ঝোড় গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল, তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতামজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুতগতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আয়ো। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে, হেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে উঠা বাড়িতে যাই বাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হুমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? হ্যাঁ? আবেগ উত্তেজনায় মাঝির গলা কেঁপে ওঠে। ধরো না ভাই, ছাইরা দিও। বোঝো না তুমি, কাল ঈদ, পোলা মাইয়ারা সব আজ চাঁদ দেখছে। কত আশা কইরা রইছে তারা নূতন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধরে ফেলায়? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে। ডরায়ও না, এইখান থেকে যেন উঠা না যায়। ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমি ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উত্তন্ন হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাঁচা আইসো। সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? ধক করে উঠল সুতামজুরের বুক।
বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকো ভাগতা হ্যায়। সুতামজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ? যে চিনির কৌটায় পিঁপড়া ফেলে দিত না, অন্য একটা কৌটায় জমা করে রাখত। চিনি শেষ হয়ে গেলে ওই সব পিঁপড়ে দিয়ে চা বানিয়ে খেত। এগুলি গল্প কথা। বাস্তব জীবনে এইরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না। তবে একেবারেই যে থাকে না তাও না। আজহারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ। লোকটার বয়স 53। নারায়ণগঞ্জে তার দুটি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে। সব কটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি? একা মানুষ, আমার একটা রুম হলেই চলে যায়। সারা দিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি। তার জন্য 3টে ঘরের দরকার কি? ঘর বেশি হলেই তো ঘুম ভালো হবে না। কেউ যদি বলে আপনি একা মানুষ, এত টাকা দিয়েই বা আপনি করবেন কি? তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এরকম অদ্ভুত কথা তিনি আর জীবনে শুনেননি, প্রথম শুনলেন। এক বর্ষাকালের কথা। রাত 9টার মতো বাজে। নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম এবং 2টো কলা নিয়ে এসেছেন, তার রাতের খাবার। ডিম সিদ্ধ আর কলা। টিনের কোটায় টোস্ট বিস্কিট আছে, একটা টোস্ট বিস্কিট। তিনি মনে করেন জীবন রক্ষার জন্যে যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। তিনি কেরোসিনের চুলায় ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন। তখন কলিং বেলের শব্দ হলো। হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন। দেরি করলে ওই লোক কলিং বেল টিপতেই থাকবেন, বেহুদা খরচা হবে। কি দরকার? দরজা খুলতেই দেখেন চাদর গায়ে 22-23 বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আজহার খাঁ কড়া গলায় বললেন, কাকে চান? আপনাকে চাচ্ছি। আপনার নাম তো আজহারউদ্দিন খাঁ, কিন্তু কি দরকার আমার সঙ্গে? যুবকটি হাসি মুখে বলল, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আজহারউদ্দিন খাঁ বিরক্ত গলায় বললেন, আমার কোনো জিনিসের দরকার নেই। আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যিই আপনার কোনো দরকার নাই। তবে আপনি ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে। আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে 1,50,000 টাকা লাভ করতে পারবেন। আজহারউদ্দিন খাঁর ভুরু কুঁচকে গেল। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন।
তার মতো ঘাঘু লোককে ঠক খাওয়াতে এসেছে। সে জানে না তিনি তাকে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন। কি বিক্রি করতে চান? আমার কাছে একটা হীরা আছে, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়। এটা বিক্রি করব। আজহার সাহেব মনে মনে হাসলেন। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না। গম্ভীর গলায় বললেন, আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন? জি স্যার। শুনে খুশি হলাম। এটা কি কোহিনূর হীরা নাকি? জি না স্যার, কোহিনূর না। কোহিনূর আছে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূরের পরের হীরার নাম দি হোপ। এটা আছে নিউ ইয়র্কে। আজহার সাহেব আবার মনে মনে হাসলেন। ঠকবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দেয়। বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। লোকটি বলল, আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটি ঠিক বিশ্বাস করছেন না। কেন করব না? অবশ্যই করছি। আমার হীরার ওজন 127 ক্যারেট। পারিবারিক সূত্রে আমি পেয়েছি। বিক্রি করতে চাচ্ছেন কেন? বিক্রি করে দিতে চাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না। চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়। এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। আজহার সাহেব বললেন, টাকা আবার কি কাজে লাগবে? টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয়। আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না। আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। সৎ কাজ করতে চান মানে? আমি একটি অনাথ আশ্রম করতে চাই। বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার লাভ কি? আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ। আমি একটা হাসপাতালও করতে চাই। কি বলছেন? এ তো বহু টাকার ব্যাপার। হীরেটার দামও তো স্যার অনেক, 1 কোটি টাকা। ফাজলামি করছেন নাকি? 1 কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আমার সঙ্গে মামদোবাজি করতে চাইছেন? আমি আপনার মতো 10টা মামদোকে 1 ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি, তা জানেন? লোকটা হাসতে হাসতে বলল, আমি স্যার হীরাটা রেখে যাচ্ছি। আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে যাচাই করুন। আমি 7 দিন পরে আসব। কোনো দরকার নেই। আসল হীরা হলেও আমি কিনবো না। এত টাকা আমার নেই। না কিনলেও জিনিসটা 1 সপ্তাহ আপনার কাছেই থাকুক। আপনার সন্দেহ দূরে। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? জি, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ। আমি খোঁজখবর নিয়েই এসেছি স্যার। লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটি ছোট্ট কালো বাক্স বের করে আজহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল। আজহার সাহেব হাতে নিলেন। বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো ক্ষতি নেই, দেখা যাক। স্যার আমি তাহলে যাই। যাবেন মানে? আপনার হীরা নিয়ে যান। আমি আসবো 1 সপ্তাহ পরে। লোকটি আজহার সাহেবকে আর কিছু বলার সুযোগ দিল না। লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়ল। আরে আরে এই এই বলে আজহার সাহেব পিছু পিছু গিয়েও লোকটির লাগান পেলেন না। তিনি বক্স খুললেন। পায়রা ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখাচ্ছে, খাঁজ কাটা কাঁচের টুকরা, বলাই বাহুল্য। জার্মান ক্রিস্টাল হবে, তবে জিনিসটা বানিয়েছে সুন্দর। তিনি টুকরোটা হাতে নিলেন। যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাঁচ কাটা যাবে। ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি? কোনো মানে হয় না যদিও। তিনি আয়নায় একটা আঁচড় দিলেন। আয়না নিমেষে 2 টুকরা হয়ে গেল। এ কি কাণ্ড! সত্যি কি হীরা? তা কি করে হয়? এত বড় একটা হীরা
অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন? মানুষ এমন বোকা এখনো হয়নি। নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে। চালাকিটা কি? জিনিসটা বেশ ভারী। আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে। আসল হীরা কেমন হয় তিনি জানেন না। তিনি হীরা আগে কখনো দেখেননি। হীরা কি অন্ধকারেও জ্বলে? জ্বলার তো কথা, এত দামি একটা জিনিস। তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। না তো, হীরা থেকে আলো বেরোচ্ছে না। একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ঝকমক করে উঠল। সারা রাত তার ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করলেন। আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মইউদ্দিন। লেখাপড়া জানা ছেলে, ফিজিক্সে এমএসসি। কোথাও চাকরি না পেয়ে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে। ভালো ছেলে, সৎ এবং কর্মঠ। আজহার সাহেব পরদিন তাকে ডেকে পাঠালেন। কেমন আছো মইউদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হীরা দেখেছো কোনোদিন? জি না স্যার। হীরা চেনার উপায় কি বলো তো? হীরা দিয়ে কাচের উপর দাগ কাটা যায় স্যার। খুব শক্ত তো, এই জন্যে। আরে এটা তো সবাই জানে। তুমি এছাড়া আর কি জানো? হীরের একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে। ঠিক কত মনে পড়ছে না। বই দেখে বলতে পারি। বই দেখে বলার দরকার নেই। আর কিছু জানো কিনা বলো। আচ্ছা শোনো, হীরা কি অন্ধকারে জ্বলে? জি না স্যার। কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না। আলো পড়লেই ঝলমল করে ওঠে। এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার? ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করছি। এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। আজহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন। জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না। কারো কাছে নিয়ে যেতে ভরসা হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে ঠকবাজের জায়গা। কাউকে বিশ্বাস করা যায় না। এক সপ্তাহ হতে চলল। আজহার সাহেব ক্রমে ক্রমে বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন। জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে। হাতছাড়া করতে খুব কষ্ট হবে। তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন। বালিশের নিচে রেখে ঘুমোতে যান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না। কিন্তু উপায় কি? ওই লোক আসবে, তাকে দিয়ে দিতে হবে। লোক আসলো না। 2 সপ্তাহ পার হলো। 3 সপ্তাহ গেল। 1 মাস গেল। কারো কোনো খোঁজ নেই। 2 মাস পার হওয়ার পর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। সন্ধান প্রার্থী। জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন। 1 সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা। তিনি আসেন নাই। অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে। বিজ্ঞাপন বের হওয়ার পরেও 2 মাস কেটে গেল। কারো কোনো পাত্তা নেই। আজহার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাঁচই হোক তিনি রেখে দেবেন। দাম যা চাচ্ছে তাই দেবেন। উপায় কি? 1 বছর কেটে গেল। আজহার সাহেবের মনে হলো লোকটা বোধহয় শেষ পর্যন্ত আসবে না। তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না। কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল তাই করবেন। অনাথ আশ্রম, হাসপাতাল, যদিও এসব করার কোনো মানে হয় না। তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। কেমন আছো মইউদ্দিন? জি স্যার, ভালো। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। স্যার বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বললেন স্যার? অনাথ আশ্রম বেশ বড়। অনেক ছেলেপুলে সেখানে থাকবে, পড়াশুনো করবে।
মহিউদ্দিন এসে আজাহার সাহেবের পা ছুঁয়ে সেলাম করে ফেলল। আজাহার সাহেব বিরক্ত হয়ে বললেন, এসব কি? আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার। আপনার ভিতরে যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার। আপনি একজন মহাপুরুষ। আজে বাজে কথা বন্ধ করো তো। জি আচ্ছা স্যার। কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করব স্যার। কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মহিউদ্দিন চোখ মুছতে লাগলো। আজাহার সাহেব মহা বিরক্ত হয়ে বললেন, কাঁদছো কেন? এখানে কান্নার কি হলো? আনন্দে কাঁদছি স্যার। আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। অনাথাশ্রম তৈরি হলো। আজাহার সাহেব আবার মহিউদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মহিউদ্দিন? জি স্যার, ভালো। একটা হাসপাতাল তৈরি করব মনস্থ করেছি। মহিউদ্দিনের চোখে আবার পানি এসে গেল। সে আবার পা ছুঁয়ে সালাম করতে এগিয়ে এলো। আজাহার সাহেব মহা বিরক্ত হলেন। কাঁদছো কেন মহিউদ্দিন? বড় আনন্দ হচ্ছে স্যার। আনন্দে কাঁদছি। এসব ফাজলামি আমার একেবারে পছন্দ না। হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে। বহু টাকা চলে গেল। আজাহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন। আগে দুবেলা খেতেন, এখন একবেলা খান। ভাড়া বাড়ি থেকে তিনি উঠে এসেছেন 2 কামরার ফ্ল্যাট বাড়িতে। তবে তার ব্যবসা ভালো চলছে। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় করলেন। 10 বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বেল বাজল। আজাহার সাহেবে দরজা খুললেন। চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, পারছি। আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি। আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতো মানুষ তো আরও আছে। তা আছে, আপনি নিয়ে যান। আজাহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ, আনন্দে আছি, খুব আনন্দে আছি। তবে আমার আরও টাকা দরকার, প্রচুর টাকা। ওই নিয়েই দুশ্চিন্তা। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে, মেয়েদের জন্য কিছু করা। এই সমাজে মেয়েরা যায় স্যার। ভালো থাকুন। তবে আপনার এই প্রজেক্টও হবে। লোকটি অন্ধকারে মিশে গেল। আজাহার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন।